হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের শিক্ষা ও মনুষ্যত্ব এই প্রবন্ধটার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই প্রবন্ধটাও তোমাদের খুবই অনেকবার রিকোয়েস্ট করছো তোমরা যে আপু এটার ক্লাস প্লিজ তাড়াতাড়ি দেন। তো রিকোয়েস্ট করছো তার মানে অবশ্যই এটা তোমাদের কাছে খুব কঠিন মনে হয়, হ্যাঁ? তো আজকের ক্লাসটায় আমরা এই কঠিন ব্যাপারটাকে চেষ্টা করব একদম সহজ করে বুঝে ফেলার, এবং এই প্রবন্ধটা আসলেই সহজ। আমি তোমরা আমাকে বিশ্বাস করো, এন্ড তোমরা ক্লাসটা করলে বুঝতে পারবা যে আসলেই সহজ। এখানে শুধুমাত্র ২ টা ভাগ আছে এবং সৃজনশীলগুলো এরকম আসে যে সৃজনশীলের আনসার এই ২ টার মধ্যে একটাই হবে। ঠিক আছে? তো এখন কথাগুলো অনেক ভেগ মনে হইতেছে। ক্লাসটা করলে তারপর আরো ভালো করে বুঝতে পারবা। তো আজকে আমরা ক্লাসে কিভাবে পড়াশোনা করব অন্যান্য সব ক্লাসের মতোই আমাদের একদম বেসিক ফর্মুলা ফার্স্টে আমরা বইটা একদম বুঝে পড়ে ফেলবো। তারপরে আমরা সৃজনশীল কিভাবে লিখতে হয় সেটা দেখব। এবং তারপরে আমরা এমসিকিউ সলভ করব। ঠিক আছে? তো এর বেশি আর কিছু তো তোমাদের প্রয়োজন হওয়ার কথা না। তোমাদের যদি মনে হয় যে এর বেশি তোমাদের আরো কোনো কিছু প্রয়োজন, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আমি কিন্তু YouTube এর কমেন্ট সেকশন পুরাটা মোটামুটি চেক করি সবগুলা ক্লাসেরই। তো তোমরা আমাকে জানায় দিও। তো আমরা আর দেরি না করে আমাদের বইয়ের পড়াশোনায় চলে যাই। তো প্রবন্ধতে ঢোকার আগেই সবার আগে আমরা আমাদের লেখক পরিচিতিটা নিয়ে একটু পড়বো। লেখক পরিচিতি নিয়ে খুব বেশি পড়বো না, ঠিক আছে? আমি সব ক্লাসে যেরকমটা বলি যে লেখক পরিচিতি থেকে আমরা যে জিনিসগুলো নিয়ে খুব বেশি প্যারা খাই, যে জন্ম মৃত্যুর সাল হ্যান ত্যান, এগুলো আসলে খুব বেশি আসে না বোর্ডে, স্পেশালি বোর্ডে অত বেশি আসে না। তো আমাদের কি আসে, যেগুলো হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের কিছু দেখবে, কি বলবো, যে ইনফরমেশন থাকে, যে কারো লেখার কোনো একটা ধারা বা কেউ কোনো একটা কিছু প্রবর্তন করেছেন বা কারো কোনো ছদ্মনাম ছিল, এই যে ভিন্ন ধরনের যে তথ্যগুলা, এগুলা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। জন্ম মৃত্যুর সাল, কোথায় পড়াশোনা করেছেন, গ্রামের বাড়ি কোথায়, মা বাবার নাম কি, এই ইনফরমেশন গুলা তোমরা মনে রাখতে চাইলে মনে রাখতে পারো। জাস্ট রিডিং পড়ে যাবা, ঠিক আছে? কেউ যদি পারো সব মুখস্থ রাখতে, যে তুমি কোনো রিস্ক নিতে চাও না, একদম 100 এ 100 পাইতে চাও, ফাইন। বাট যারা হচ্ছে এমনি ভালো করতে চাও, যে একদম 100, এরকম না যে আমি এক চুলও ছাড় দিব না, নরমাল একটা ভালো লেভেলের প্রিপারেশন নিতে চাও, আমার মনে হয় এই জিনিসটার উপরে খুব বেশি এফোর্ট দেওয়ার প্রয়োজন নাই। তো আমরা যদি এখানে আমাদের লেখক পরিচিতিটা দেখি, তাহলে দেখবা এখানে তাকে বলা হচ্ছে একজন সংস্কৃতিবান এবং মার্জিত রুচিসম্পন্ন। ও আচ্ছা, লেখকের নাম কি? লেখকের নাম হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী। কেউ যদি না জেনে থাকো, অবশ্যই এটা তো অনেকেই করতে পারো যারা ক্লাস 9-10 শুরু করছো। মোতাহের হোসেন চৌধুরী, ঠিক আছে? তো তিনি একজন সংস্কৃতিবান ও মার্জিত রুচিসম্পন্ন ব্যক্তি হিসেবে খ্যাত ছিলেন। তিনি শিখা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, যেটা হচ্ছে ঢাকা থেকে প্রকাশিত হতো। তারপরে তার লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে। মানে কি? মানে কি বলবো, যে সুন্দর চিন্তার প্রকাশ ঘটেছে আরকি, হ্যাঁ? যে স্পষ্ট চিন্তার প্রকাশ ঘটেছে। তার গদ্যে প্রমথ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। আমার মনে হয় তোমরা যদি এর আগে আমাদের যে প্রবন্ধটা ছিল বই পড়ে থাকো এবং এটা পড়ে থাকো, তাইলে তোমরা বুঝতে পারবা যে ২ টা অনেক বেশি সিমিলার মনে হয়। তাহলেই তো বোঝা যাচ্ছে যে একজনের লেখায় আরেকজনের প্রভাব আছে। হুম? আচ্ছা, তারপরে আর কি আছে? তার একটা প্রবন্ধ গ্রন্থের নাম আছে যার নাম হচ্ছে 'সংস্কৃতি কথা'। তো আমরা মোটামুটি লেখক পরিচিতিতে তোমাদের যা দেখানোর ছিল দেখিয়ে ফেললাম। বাকি সবকিছু হচ্ছে তোমরা ভালো করে দেখে নিবা। ঠিক আছে? এটা আমার লাইন বাই লাইন পড়ানোর কিছু নাই। এবার আমরা আমাদের পাঠ পরিচিতিটা একটু দেখব। এটা ব্যাকা হয়ে গেছে। এটাকে সোজা করি। হুম, ওকে। পাঠ পরিচিতিতেও আমি তোমাদের একদম সবকিছু লাইন বাই লাইন পড়াবো না। কারণ সেগুলো আমরা আমাদের প্রবন্ধের মধ্যেই পড়বো। যেই জিনিসগুলা হচ্ছে লাইন বাই লাইন দেখাতে চাই সেটা হচ্ছে যে ১ নাম্বার, এই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটা কোথা থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু আমি বলি যে প্রত্যেকটা গল্প, কবিতা আমরা যেটাই পড়বো, এই জিনিসটা আমরা সবসময় দেখবো যে একেকটা প্রবন্ধ, গল্প, কবিতা যেটাই আমরা পড়বো সেটা কোথা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে তার লেখা 'সংস্কৃতি কথা' গ্রন্থের 'মনুষ্যত্ব' শীর্ষক প্রবন্ধের অংশ বিশেষ। তাইলে আমাদের যদি এই প্রশ্ন করা হয় যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটা কোন প্রবন্ধের অংশ, বা শিক্ষা ও আমাদের বইয়ে আলোচ্য যে পার্টটুকু আছে এটা কোন প্রবন্ধের অংশ, তখন যদি আমাদের অপশন থাকে শিক্ষা ও মনুষ্যত্ব, আবার যদি অপশন থাকে মনুষ্যত্ব, আমাদের আনসার কিন্তু হবে মনুষ্যত্ব। ঠিক আছে? কারণ এটা মনুষ্যত্ব প্রবন্ধের অংশ বিশেষ। আর কোন বই থেকে নেওয়া হয়েছে? 'সংস্কৃতি কথা' বই থেকে নেওয়া হয়েছে। তাহলে ফার্স্ট লাইন দেখলাম। আরেকটা আমি কি বলছি তোমাদেরকে আগে, যে লাস্ট লাইনে দেখবা যে এই প্রবন্ধে বা এই গল্পে বা এই কবিতায় আমাদের লেখক মূল কোন জিনিসটা বলতে চাইছেন সেটা সবসময় লাস্ট লাইনে দেওয়া থাকে। হ্যাঁ, প্রত্যেকটা। দেখো এখানে কি দেওয়া আছে? শিক্ষা ও
মনুষ্যত্ব প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী শিক্ষা ও মানবিক মূল্যবোধের সম্পর্ক চিহ্নিত করেছেন। জ্ঞান ও অন্তরের মুক্তি ব্যক্তিকে মনুষ্যত্ববোধে উন্নীত হওয়া শিখাতে। যাই হোক, এটা ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে এখানে তিনি কি দেখানোর চেষ্টা করেছেন বা কি প্রকাশ করার চেষ্টা করেছেন। কি প্রকাশ করেছেন? শিক্ষা এবং মানবিক মূল্যবোধের যে সম্পর্ক, সেটা তিনি আমাদেরকে এই প্রবন্ধের মধ্যে দেখাতে চেয়েছেন। তাহলে আমরা আমাদের বেসিক যেই জিনিসগুলো দেখতে হয় পড়া শুরুর আগে সেগুলো দেখে ফেললাম। এবার আমরা সরাসরি আমাদের প্রবন্ধে চলে যাই। ওকে, ওকে। তো আমি এখন এটা মোটামুটি রিডিং পড়বো, যেটা হচ্ছে মোটামুটি রিডিং পড়বো, আর রিডিং পড়ার মাঝখানে যখন কিছু বোঝানো লাগবে সেটা বুঝায় যাবো, ঠিক আছে? এটা হচ্ছে কাজ। তো শুরু করি আমরা যে মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। প্রথম লাইনে একটা এমসিকিউ থাকতে পারে যে মানুষের জীবনকে তিনি কিসের সাথে তুলনা করেছেন? দোতলা ঘরের সাথে। এবার কি বলেছেন যে এই ঘরের নিচের তলা হচ্ছে জীব সত্তা আর ওপরের তলা হচ্ছে মানব সত্তা। এবার এই জীব সত্তা কি, মানব সত্তা কি, এই দুইটা জিনিস আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এবং আমরা এই মাত্র প্রবন্ধটা পড়া শুরু করলাম, আমি এখনই তোমাদের কাছে এক্সপ্লেন করবো যে জীব সত্তা আর মানব সত্তা বলতে এখানে কি বোঝানো হইতেছে, উপরের তলা নিচের তলা কেন বললো। এবং এই জিনিসটা বুঝলে তোমরা এই প্রবন্ধ থেকে যে সৃজনশীল গুলো আসে সেগুলো আনসার করতে পারবা, ঠিক আছে? এইটাই হচ্ছে এই প্রবন্ধের মেইন কনসেপ্ট, এই দুই তলা ঘরের জীব সত্তা আর মানব সত্তা। তো এখানে বলা হয়েছে যে দুই তলা যে ঘরটা, ঘরের নিচ তলা হচ্ছে আমাদের জীব সত্তা এবং উপরের তলা হচ্ছে মানব সত্তা। জীব সত্তা বলতে বোঝানো হয় যে আমরা তো প্রত্যেকেই জীব, তাই না? যে যে কোনো জীবন, যার জীবন আছে সেই জীব। তো জীব সত্তা বলতে বোঝানো হয়েছে যে আমাদের জীব হওয়ার জন্য যে বেসিক ব্যাপারগুলো থাকে, যে প্রত্যেকটা জীবের নিঃশ্বাস নিতে হয়, খাদ্য গ্রহণ করতে হয়, ঘুমাতে হয়, নিরাপত্তার প্রয়োজন হয়, বা এটাই যে বেসিক যেসব প্রয়োজন আছে, যেসব ব্যাপার হচ্ছে একটা জীবকে জীব করে তোলে, সেটা হচ্ছে জীব সত্তা। তাহলে মানব সত্তা কি? আশা করি তোমরা অলরেডি বুঝতে পারতেছো যে যে ব্যাপারগুলা মানুষকে অন্যান্য জীবের থেকে আলাদা করে তোলে, অর্থাৎ মানুষকে মানুষ করে তোলে। কোন ব্যাপারটা বলো তো? যে আমাদের মূল্যবোধ আছে, আমাদের মধ্যে মানবিকতা আছে, আমাদের মধ্যে সহানুভূতি আছে, আমাদের মধ্যে অন্য মানুষের প্রতি ভালোবাসা আছে, টান আছে, আমাদের মধ্যে ঠিক ভুল বিচার করার ক্ষমতা আছে, আমাদের মধ্যে ন্যায় বোধ অন্যায় বোধ আছে, আমাদের মধ্যে অপরাধ প্রবণতা আছে। এই যে ভালো খারাপ যে দিকগুলা, মূলত এখানে ভালো দিকগুলাই বোঝানো হয়েছে, ঠিক আছে? যে ভালো যে দিকগুলার কথা আমি শুরুতে, ভালো যে গুণগুলার কথা বললাম, এখানে আমাদের মানব সত্তার ঘর বা মানব সত্তা বা মানবিকতা বলতে এই সমস্ত কিছু বোঝানো হয়েছে যা মানুষকে মানুষ করে তোলে। হ্যাঁ, এখন নিচের তলা কেন জীব সত্তা আর উপরের তলা কেন মানব সত্তা? কারণ আমাদের কোনো ঘরে যদি আমরা নিচতলা পার না হই, আমরা কখনো দুই তলায় উঠতে পারবো না, তাই না? তো আমাদের যখন এই আমাদের ক্ষুধা পিপাসা, এই যে এই জৈবিক প্রয়োজনগুলা যখন পূরণ না হবে, তখন আমরা কখনোই আমাদের মনুষ্যত্ব নিয়ে চিন্তা করতে পারবো না, আমরা আমাদের আশেপাশের মানুষ নিয়ে চিন্তা করতে পারবো না। মানে পেটে যদি ভাত না থাকে, আমার কি মনে হবে আমি দেশের ভালো করি, দশের ভালো করি? মনে হবে না, তাই না? তো এইটাই হচ্ছে আমাদের এই প্রবন্ধের মূল কনসেপ্ট, হচ্ছে এইটা। এখন আমরা যখন পড়বো আমরা বুঝতে পারবো সবটাই। আচ্ছা, তো বলছে যে জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা, যে আমরা এই জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠতে পারি, অর্থাৎ আমরা একটা জীব থেকে একটা মানুষ হয়ে উঠতে পারবো কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীব সত্তার ঘরেও সে কাজ করে। খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা তার অন্যতম কাজ। কি বললো? যে শিক্ষা জীব সত্তার ঘরেও কাজ করে, খুদ পিপাসার ব্যাপারটাকে মানবিক করে তোলা। মানে কি? যে মনে করো যে একটা কুকুর, কুকুরের যখন ক্ষুধা লাগে, কুকুর যদি দেখে অন্য কোথাও খাবার আছে, তখন সে ওই খাবারটা নিয়ে খেয়ে ফেলবে। হ্যাঁ, তখন সে দেখবে না যে এটাকে অন্য কারো খাবার নাকি, কেউ কি এটা এখানে রেখে গেছে নাকি। এমনকি মনে করো যদি তার সামনে দুর্বল কোনো প্রাণী থাকে, মনে করো একটা বিড়ালের কাছে একটা হাড্ডি আছে, ঠিক আছে? বিড়াল হাড্ডি খাইতেছে, এখন কুকুরের খিদা লাগছে, কুকুর কি করবে? বিড়ালটা থেকে ছিনায় নিয়ে চলে আসবে। এখানে কুকুরের দোষ দেওয়ার কিছু নেই, তার প্রবৃত্তি এরকম, তার সৃষ্টি হয়েছে এরকম ভাবে। কিন্তু মানুষ কিন্তু এরকম না, তাই না? তো মানুষের এই ক্ষুধা পিপাসার ব্যাপারটা হচ্ছে মানবিক, যে আমি এটা আমার বুঝতে হবে, এটা আমার কি বলবো, যে রিয়েলাইজ করতে হবে, উপলব্ধি করতে হবে
যে আমি চাইলেই অন্য একটা মানুষের ক্ষতি করে নিজের ক্ষুধা পিপাসা নিবারণ করতে পারি না, এই ব্যাপারটার মধ্যেও মানবিকতা থাকতে হবে এবং একটা প্রসেস ফলো করতে হবে। তো এই যে একটা নিয়ম অনুসরণ করে বা মানবিকতার সাথে ক্ষুধা পিপাসার ব্যবস্থা করা, এটাই হচ্ছে শিক্ষার একটা অন্যতম কাজ। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সাথে পরিচয় করিয়ে দেওয়া। তাহলে শিক্ষার আসল কাজটা কি? শিক্ষার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সাথে, মানে কি, এই যে মানুষের মধ্যে মানবিকতা বা মনুষ্যত্ব জাগ্রত করা, যে এই গুণগুলোর কথা আমি শুরুতে বললাম ওগুলার কথা বলা হচ্ছে, ঠিক আছে? যখনই মনুষ্যত্ব বা মানবিকতা বলবে এগুলা বুঝবা, ঠিক আছে? যেই গুণগুলা মানুষকে মানুষ করে তোলে, আমি যাতে বারবার এক্সপ্লেন করব না। আচ্ছা, অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, প্রয়োজনের দিক বলতে এখানে বোঝানো হচ্ছে এই যে ক্ষুধা পিপাসা নিবারণের দিকটা, ঠিক আছে? প্রয়োজনের দিক বলতে বোঝানো হচ্ছে যে শিক্ষা দিয়ে যে আমরা অর্থ উপার্জন করার জন্য সক্ষম হয়ে উঠি, সেটা হচ্ছে শিক্ষার প্রয়োজনের দিক। তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে, আর অপ্রয়োজনীয় দিক হচ্ছে এই যে মনুষ্যত্ব সৃষ্টি করার দিকটা, ঠিক আছে? ক্লিয়ার? আর অপ্রয়োজনীয় দিকই তার শ্রেষ্ঠ দিক। এটা কিন্তু এমসিকিউতে আসে যে শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটা, অপ্রয়োজনীয় দিক হচ্ছে শিক্ষার শ্রেষ্ঠ দিক। দাঁড়াও, সুন্দর করে দাগটা দিই। সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। তাহলে কি বললো যে জীবনকে উপভোগ করা শেখায়। মনের মালিক হয়ে মানে কি, যে তোমার একটা মন থাকবে, তোমার যখন মন থাকবে তখন তুমি মনের মালিক হবা, তাই না? অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। তো মানে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করার মতো একটা মন তোমার থাকবে, হ্যাঁ? যে মনে করো আশেপাশে সৌন্দর্য উপভোগ করার মতো চোখ বা ক্ষমতা কিন্তু সবার থাকে না, সেইটা থাকবে, সেটা বোঝানো হচ্ছে। ওকে, শিক্ষার এই দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলার বিশৃঙ্খলা জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। বলছে যে শিক্ষার এই অপ্রয়োজনীয় দিকটা, মানবিক হয়ে ওঠার দিকটা, মনের মালিক হয়ে ওঠার দিকটা, এটা কেন আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠে না? কারণ আমাদের নিচের তলার ঘরটা বিশৃঙ্খল হয়ে থাকে, অর্থাৎ আমাদের এই ক্ষুধা পিপাসা নিবারণের যথাযথ ব্যবস্থা আমাদের কাছে থাকে না। এই জন্য আমরা দুই তলার দিকে তাকাইতে পারি না বা দুই তলার কথা চিন্তা করতে পারি না। ওকে, ওপরের তলার কথা সে মনেই আনতে পারে না, অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী। তাহলে সে উপরের তলার কথা চিন্তা করতে পারে না, অর্থচিন্তার নিগড় মানে হচ্ছে শিকল, ঠিক আছে? অর্থচিন্তার নিগড় মানে সবসময় মানুষকে এই চিন্তা নিয়েই ব্যস্ত থাকতে হয়, যেন অর্থচিন্তার শিকল মানুষকে চারপাশ থেকে বেঁধে রেখেছে। ধনী দরিদ্র সকলেরই অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে। একই ধ্বনি মানে তো বুঝো যে একই আওয়াজ, উত্থিত মানে হচ্ছে এটাই উঠে আসছে, এটাই শোনা যাচ্ছে। কি শোনা যাচ্ছে? চাই চাই আরো চাই। তাই অন্ন চিন্তা, অন্ন চিন্তা মানে হচ্ছে ভাতের চিন্তা, অন্ন শব্দের অর্থ হচ্ছে ভাত, এখানে ওই খাবারের চিন্তা বা অর্থ চিন্তাকে বোঝানো হয়েছে। তাই অন্ন চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনায় জীবন সাধনা নয়, এ কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না। তাহলে এই লাইনটাতে কি বলা হলো? যে অর্থ সাধনায় যে জীবন সাধনা নয়, অর্থাৎ আমি অর্থ উপার্জন করলেই যে আমার জীবন সফল হয়ে যাবে না, এইটা মানুষকে বুঝাইতে হবে। হ্যাঁ, যে একমাত্র অর্থ উপার্জন করে জীবনের মূল উদ্দেশ্য না, এটা মানুষকে বুঝাইতে হবে। তাইলে এটা যদি আমরা বুঝাইতে না পারি, তখন মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না। শিক্ষা সোনা ফলাতে পারবে না বলতে কি বোঝানো হয়েছে, বা শিক্ষা সোনা ফলানো বলতে কি বোঝাচ্ছে? শিক্ষার সোনা ফলানো বলতে বোঝানো হচ্ছে যে শিক্ষার প্রকৃত ফল লাভ করা, যে শিক্ষাটা যে কেউ গ্রহণ করলো সেই শিক্ষাটা প্রকৃত পক্ষে সফল হওয়া। ওকে, ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে। তাহলে কি বলা হলো? যে যখন আমরা মানুষকে বোঝাতে পারবো না যে অন্য চিন্তা বা অর্থ চিন্তাই যে জীবন সাধনা নয়, এটা যখন বোঝাতে পারবো না, তখন শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। অর্থাৎ দুই একজন মানুষ হচ্ছে ব্যাপারটা বুঝতে পারবে, যাদের হচ্ছে মানে নিচের তলার ঘর সুশৃঙ্খল আছে এবং সেই মনটা, সেই চিন্তাটা এখনো জাগ্রত আছে যে ঠিক আছে, আমার মানবিকতার ঘরে উন্নীত হতে হবে, আমার মধ্যে মানবিকতার সৃষ্টি করতে হবে, এই চিন্তা যাদের আছে, এরকম দুই একজন মানুষ বাদে, দুই একজনের তো মানে থাকবেই, তাই না? যে আমরা যদি
ফলাভাবে সবাইকে ব্যাপারটা শিখাইতে না পারি, সবাইকে ব্যাপারটা বুঝাইতে না পারি, তখন তো সাধারণ মানুষের মধ্যে এই ধ্যান ধারণাগুলো থাকবে না। শুধুমাত্র একজন দুইজনের কাছে হয়তো এই ধারণাগুলো থাকবে। তো এই মানুষগুলোর ক্ষেত্রেই বলা হয়েছে যে শিক্ষার সুফলটা হবে তখন ব্যক্তিগত, যে দুই একজন এটা উপলব্ধি করবে। এখানে সেখানে দুই একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে। সরি। আর বেশিরভাগ লোকই কি হবে, যে তিমিরে সে তিমিরে থেকে যাবে। তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। তাহলে বেশিরভাগ লোকই হচ্ছে যে অন্ধকারের মধ্যে আগে ছিল সেই অন্ধকারের মধ্যেই থেকে যাবে। ওকে, তাই অন্য চিন্তার নিগড় থেকে, মানে অন্য চিন্তার শিকল থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য। কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টা মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। তো বলতেছে যে এই জন্য হচ্ছে অন্য চিন্তার শিকল থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে সেটা খুবই ভালো, কিন্তু লক্ষ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। বলতে কি বোঝানো হয়েছে, যে আমাদের মূল লক্ষ্য যে মানবিকতা সৃষ্টি, মূল্যবোধ সৃষ্টি, এই লক্ষ্যটার প্রতি সচেতন থাকতে হবে, এই লক্ষ্যটা মাথায় রাখতে হবে। ওকে, কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু? মানে বলা হচ্ছে কেউ যদি কারারুদ্ধ থাকে অর্থাৎ জেলখানায় বন্দি থাকে কিন্তু সে আহার তৃপ্ত অর্থাৎ তার মানে খাবার দাবার নিয়ে তৃপ্ত আছে, সে তার সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সে দানা পানি পাইতেছে। প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো হওয়ার স্বাদবঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে, কিন্তু তাই বলে যে তা সত্য সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। বলা হচ্ছে যে কখনো আলো হাওয়ার স্বাদ পায় নাই, এখানে এই আলো হাওয়া বলতে ওই মূল্যবোধ সৃষ্টি হওয়া বা দ্বিতীয় তলাকে বোঝানো হইতেছে। ঠিক আছে, তো যারা হচ্ছে কখনো আলো হাওয়ার স্বাদ পায় নাই বা যারা কখনো এটা নিয়ে চিন্তা করে নাই যে আমাদের মানুষের মতো মানুষ হইতে হবে, আমাদের মধ্যে মানবিকতা মূল্যবোধ এই ব্যাপারগুলো থাকতে হবে, যারা কখনো এটা নিয়ে চিন্তা করে নাই অর্থাৎ যারা আলো হাওয়ার স্বাদ বঞ্চিত, তারা যখন প্রচুর অন্ন বস্ত্র পাবে, যে তাদের কাছে যখন প্রচুর টাকা পয়সা আছে, তখন তো তারা মনে করবে আমার জীবনে যা পাওয়ার আমি তো পেয়ে গেছি, এর চেয়ে বেশি তো আমার কাছে কিছু পাওয়ার নাই জীবনে। তো তখন তারা কি করবে, তখন তারা সেই কারাগারকে স্বর্গতুল্য মনে করে, যে কারাগারটাই তাদের কাছে স্বর্গ মনে হয়। অর্থাৎ তাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে, তখন তাদের মনে হয় যে এটাই সবকিছু, এর বেশি আমার আর কিছু পাওয়ার নাই বা চাওয়ার নাই। মানে টাকা পয়সা আরো বেশি চায়, কিন্তু এটার ঊর্ধ্বে গিয়ে যে আমার চিন্তা করা শিখতে হবে, আমার হচ্ছে মানবিকতা সৃষ্টি করতে হবে, আমার মধ্যে মূল্যবোধ জাগ্রত হতে হবে, এইসব তারা চিন্তা করে না। কিন্তু তাই বলে যে তার সত্য সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়, অর্থাৎ তার মানে যে তার সত্যি সত্যি জীবনটা সফল হয়ে যাবে তা কিন্তু না। বাইরের আলো হওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দি হবে সহজে দানা পানি পাওয়ার লোভে? অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। এটা কি, এটা হচ্ছে মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। অর্থাৎ যখন মানুষের মধ্যে এই বোধটা থাকবে যে অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এটা তার মনুষ্যত্বের পরিচয়ক। মানে কি, তার যে মনুষ্যত্ব আছে সেই পরিচয়টা দেয় হচ্ছে যখন তার মধ্যে এই বোধটা থাকে সেটা। ঠিক আছে, মানে যখন তার মধ্যে এই বোধটা থাকে তখন আমরা বুঝতে পারবো যে এই মানুষটার মধ্যে মনুষ্যত্ব আছে। ওকে, তাহলে এখানে আমরা কি কি লাইন দেখে আসলাম, যে হচ্ছে বাইরের আলো হওয়ার স্বাদ পেয়েছে অর্থাৎ যার মধ্যে এই চিন্তাটা আছে, তখন তাকে তুমি যতই দানা পানি দাও, যতই তাকে তুমি অর্থ দাও, তখন কিন্তু সে কারাগারকে কারাগারই মনে করবে, সে মনে করবে না যে সে কোনো স্বর্গে আছে। তারপর আরো একটা উদাহরণ দেওয়া হলো, যে যে পক্ষী হচ্ছে আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, পক্ষী মানে পাখি, তো যে পাখি হচ্ছে একবার আকাশ বাতাসে ওড়ার স্বাদ পেয়েছে, সে কি কখনোই একটা খাঁচায় বন্দি হবে, যে খাঁচায় বন্দি হলে আমি সহজেই খাবার পাবো, তা কিন্তু হবে না। তো একইভাবে যেই মানুষের মধ্যে এই বোধটা আছে যে আমার মুক্তি দরকার, আমার চিন্তা করার স্বাধীনতা দরকার, আমার আত্মপ্রকাশের স্বাধীনতা দরকার, সে কিন্তু কখনোই তুমি তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করে বা টাকা দিয়ে তাকে তুমি সন্তুষ্ট করে রাখতে পারবা না। এই যে তারপর আসে চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। যেরকম আমরা আমাদের দেশে কিন্তু কিছু বছর আগেই দেখেছি যে কোনো একটা সামান্য কথা বলার অপরাধে বা একটা ফেসবুক পোস্ট দেওয়ার অপরাধে মানুষকে মেরে ফেলা হচ্ছিল। এখন এই পরিস্থিতি কিছুটা শিথিল হয়েছে এবং মানুষের কিছুটা স্বাধীনতা আছে, সামনে কি হবে সেটা তো আল্লাহ ভালো বলতে পারে। তো এই দৃশ্য কিন্তু আমরা দেখেই আসছি, হ্যাঁ, যে চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা আমাদের দেশের মানুষের ছিল না।
মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে, যে এই মুক্তিটার দিকে লক্ষ্য রেখে, এই স্বাধীনতার দিকে লক্ষ্য রেখে আমাদের অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। ক্ষুৎপিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত্যু উপলব্ধি করা যায় না বলেই ক্ষুৎপিপাসার তৃপ্তির প্রয়োজন। তো এই সব তো ঠিক আছে যে হ্যাঁ আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে, মুক্তির দিকে, স্বাধীনতার দিকে লক্ষ্য রাখতে হবে, কিন্তু অ্যাগেইন দেখছো একই কথা ঘুরে ফিরে আসতেছে যে ক্ষুৎপিপাসা যদি পূরণ না হয় তাইলে হচ্ছে আমরা সামনে আগাইতে পারবো না। এটা কিন্তু বারবার আসতেছে এই কথাটা। এবং যদি মানে পূরণ হয়ে যায়, শুধু পূরণ হওয়াই সামনে আগানোর জন্য এনাফ না, বা শুধুমাত্র নিচের ঘর হচ্ছে শৃঙ্খলাবদ্ধ হওয়াই উপরের ঘরে যাওয়ার জন্য যথেষ্ট না। সেটার জন্য মানুষের মধ্যে সেই চেতনাটাও দিতে হবে, সেই চিন্তাটাও দিতে হবে যে আমাদের উপরে উঠতে হবে, বা আমাদের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করতে হবে। আমাদের এই চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, এই স্বাধীনতাগুলো আমাদের দরকার। তাহলে কথা কি দাঁড়াইলো? একটা হচ্ছে যে এই জিনিসটা, যে মানুষের ক্ষুৎপিপাসা সমস্যা সমাধান, এটা করতেই হবে, কিন্তু শুধুমাত্র এটা করাই যথেষ্ট না। শুধুমাত্র এটা মানে এটা না করলে আমরা সামনে আগাইতে পারবো না, কিন্তু এটা করলেই যে সামনে আগায় যেতে পারবো ব্যাপারটা এমনও না। এটা করার পাশাপাশি আমাদের সেই শিক্ষাটাও দিতে হবে, সেই চিন্তাটাও মানুষের মধ্যে জাগ্রত করতে হবে। ঠিক আছে, আমরা এখন সামনে যা দেখবো এই কথাটাই ঘুরায় ফিরায় বলছে। ওকে, আচ্ছা, একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই অন্নবস্ত্র সমাধান করা ভালো, যেটা বললাম, নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না, যেটা বললাম। ঠিক আছে, তাইলে যে কথাটা আমি এইমাত্র বলে আসলাম যে আমাদের এক নাম্বার হচ্ছে ক্ষুধা পিপাসার সমস্যা সমাধান করতে হবে, অবশ্যই করতে হবে, এটা না করলে কিছুই করা যাবে না। আর সেকেন্ডলি হচ্ছে সেটার পাশাপাশি আমাদের মানুষের মধ্যে এই শিক্ষাটাও দিতে হবে যে আমাদের উদ্দেশ্যটা আসলে কি। ওকে, যেটা বললাম যে এখন আমরা এটাই দেখবো। তো দেখি কি বলা আছে। তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। একটি অন্নবস্ত্র চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আরেকটি শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা। আমি যেটা বললাম সেটা এখানে বইয়ের ভাষায় বলা আছে। এই উভয়বিধ চেষ্টার ফলে মানব জীবনের উন্নয়ন সম্ভব। শুধু অন্নবস্ত্র সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না। দেখতেছো তো একই কথা কিন্তু রিপিটেশন, এখানে কিন্তু বোঝার কিছু নাই। আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার। শুধু শিক্ষার উপর নির্ভর করলে কিন্তু সমস্যাটা সমাধান হবে না। তুমি যার পেটে খাবার নাই তার যদি তুমি গিয়ে বলো ভালো ভালো কথা, বড় বড় কথা, সে কিন্তু তোমার কথা শুনবে না। মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্নবস্ত্র চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে হবে। ওই যে কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মতো, যে কারো যদি এই বোধটা না থাকে, মনুষ্যত্বের বোধটা না থাকে, মনুষ্যত্বের চিন্তা না থাকে, তখন তার কাছে অনেক টাকা থাকলে সে অনেক টাকা পেয়ে খুশি থাকবে, হয়তো সে আরো টাকা চাবে, কিন্তু এর বেশি সে চিন্তা করতে পারবে না। তো এটাই এখানে বলা হচ্ছে যে মনুষ্যত্বের স্বাদ না পেলে মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্নবস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। যে আবার যদি মনুষ্যত্বের স্বাদ পায়ও তখনও যদি অন্নবস্ত্রের দুশ্চিন্তা করা লাগে, তখনও মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হইতে পারে। বুঝতেছো তোমরা? এখানে মাত্র দুইটা কথা বলা হয়েছে, বারবার বারবার বলতেছি, আমিও বারবার বলতেছি, এখানেও বারবার বলা হইতেছে বিভিন্ন বিভিন্ন ভাষায়। যে একটা হচ্ছে আমাদের যে বেসিক নিড গুলা ওগুলা ফুলফিল করতে হবে, এবং ওগুলার পাশাপাশি শুধু ওগুলা করলেই হবে না, ওগুলার পাশাপাশি আমাদেরকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর চেষ্টাটা করতে হবে। কোনো এবার আরো একটা এক্সাম্পল দিয়ে এই একই কথা বোঝানো হয়েছে। তোমরা যারা এই প্রবন্ধগুলাকে কঠিন ভাবো, তোমরা কোনদিন বোঝার ট্রাই করো নাই, কারণ গল্পে অনেক কথা থাকে, প্রবন্ধতে ভাই একটা কথাই 24 ভাবে ঘুরায় ফিরায় বলা হয়। ঠিক আছে, আবার দেখো একই কথা। কোনো ভারী জিনিসকে ওপরে তুলতে হলে তাকে নিচের দিক থেকে ঠেলতে হয়, আবার ওপরে টানতেও হয়। শুধু নিচের দিক থেকে ঠেললে তাকে আশানুরূপ ওপরে ওঠানো যায় না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই ওপর থেকে টানা, আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচে থেকে ঠেলা। দেখছো যে একই কথাই কিন্তু বোঝানো হচ্ছে, যে একটা হচ্ছে আমাদের সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা দরকার, আর একটা হচ্ছে আমাদের শিক্ষা দরকার। ঠিক আছে, অনেকে মিলে খুব জোরে ওপর থেকে টানলে নিচের ঠেলা ছাড়াও কোনো জিনিস ওপরে ওঠানো যায়, কিন্তু শুধু নিচের ঠেলায় বেশি দূর ওঠানো যায় না। তো লেখক এখানে বলছেন যে শুধুমাত্র যদি আমরা শিক্ষার সাহায্যে উন্নতি লাভের চেষ্টা করি, সেটা অনেক বেশি চেষ্টা করলে, অনেক দিন ধরে চেষ্টা করলে হয়তো সম্ভব, কিন্তু যদি আমরা শুধুমাত্র ক্ষুৎপিপাসার ব্যাপারটার দিকেই মনোযোগ দেই, শুধুমাত্র যদি আমরা জীবসত্তার ঘরেই মনোযোগ দেই, তাহলে এই উন্নতি কখনোই লাভ করা যাবে না।
আচ্ছা, তেমনি আপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষার দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব, কিন্তু শুধু সমাজ ব্যবস্থা সুশৃঙ্খলতার দ্বারা তা সম্ভব নয়। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকারের মনুষ্যত্বের স্বাদ পেলে অন্ন বস্ত্রের সমাধান সহজেই হতে পারে। কেননা অন্ন বস্ত্রের অব্যবস্থার মূলে লোভ, আর শিক্ষা দীক্ষার ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু, কথাটা বলি মাত্র নয়, সত্য। আচ্ছা, তাইলে এইখান পর্যন্ত আমরা দেখলাম, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে, যে লেখক যে বললেন যে শুধুমাত্র শিক্ষার ফলেই হচ্ছে, মানে যদি শুধুমাত্র আমরা শিক্ষা দিয়েই চেষ্টা করি, শুধুমাত্র যদি আমরা উপর থেকে টানারই চেষ্টা করি, তাইলে উন্নতি লাভ করা সম্ভব, এই কথা লেখক বললেন। তো এই কথা কেন বললেন? এই কথা বললেন কারণ শিক্ষা দীক্ষার ফলে যখন মনুষ্যত্বের স্বাদ পায়, তখন অন্ন বস্ত্রের সমাধান সহজেই হতে পারে। কিভাবে হতে পারে? কেননা অন্ন বস্ত্রের অব্যবস্থার মূলে লোভ, আর শিক্ষা দীক্ষার ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু, কথাটা বুলি মাত্র নয়, সত্য। তো লেখক বলছেন যে এটা কিভাবে সম্ভব, কারণ অন্ন বস্ত্রের যে অব্যবস্থা, অর্থাৎ এই যে সবাই যে যথেষ্ট পরিমাণে অন্ন বস্ত্র পাচ্ছে না, এটা কেন পাচ্ছে না? একটা অব্যবস্থার কারণে। হ্যাঁ, কারণ এমন তো না যে পৃথিবীতে যথেষ্ট খাবার নেই সবার জন্য, বা যথেষ্ট পোশাক নেই সবার জন্য। কেন নাই? কারণ এক শ্রেণীর মানুষ নিজেরা এত বেশি পরিমাণে সম্পদ নিয়ে বসে আছে যে নিচের দিকে যে মানুষরা আছে, যাদের সেই পরিমাণে অর্থ বা ক্ষমতা নাই, তারা এগুলো ভাগে পাচ্ছে না। ঠিক আছে, কারণ এক শ্রেণীর মানুষ তারা লোভ করে অনেক বেশি নিয়ে বসে আছে। মনে করো যে পৃথিবীতে যে বিলিয়নিয়াররা আছে, ঠিক আছে, বিলিয়নিয়ার কাদের বলে জানো? যে বিলিয়ন ডলার, বিলিয়ন টাকাও কিন্তু না, বিলিয়ন ডলার। তো মানে এটা যে কি পরিমাণে সম্পদ, এটা আমরা চিন্তাও করতে পারবো না, আমরা যারা সাধারণ মানুষ। তো এরকম যে পৃথিবীর কিছু মানুষ এত বেশি সম্পদ কুক্ষিগত করে রাখছে যে অন্যরা সম্পদ পাচ্ছে না, অন্যরা এই তাদের খাদ্য বস্ত্র যথেষ্ট পাচ্ছে না। তো এখানে বলা হচ্ছে এই যে অব্যবস্থাটা, এই যে অসাম্যটা, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে লোভ। ঠিক আছে, এখানে তিনি খুবই সহজ এবং খুবই সিম্পলি কথাটাকে বলছেন, যে তাদের মধ্যে লোভ আছে দেখেই এই ব্যাপারটা হচ্ছে। তো যখন মানুষ প্রকৃত শিক্ষা অর্জন করতে পারবে, তখন সে বুঝতে পারবে যে লোভে পাপ, পাপে মৃত্যু, এই কথাটা শুধুমাত্র একটা বুলি না, শুধুমাত্র একটা লাইন না বইয়ের, এই কথাটা সত্য। ঠিক আছে, তো যখন তারা বুঝতে পারবে যে এই কথাটা সত্য, তখন কিন্তু তারা এই লোভটা আর করবে না। এবং সবার মধ্যে যদি এই বোধটা থাকতো পৃথিবীতে, তখন কিন্তু পৃথিবীতে এত বিশৃঙ্খলা আর থাকতো না, সবাই সবার কথা চিন্তা করতো। হ্যাঁ, এবং এই যে অন্ন বস্ত্রের সমস্যা, এটা সমাধান কিন্তু সহজেই হয়ে যাইতো। কিন্তু এটা অনেকটা অবাস্তব একটা কথা যে সবাই এই ব্যাপার রিয়েলাইজ করে ফেলবে যে আমি যেটা করছি সেটা তো ঠিক না, আমি যে এত লোভ করে সব সম্পদ নিজের কাছে রেখে দিচ্ছি এটা ঠিক না। তো এই জন্যই এত সিম্পল হওয়া সত্ত্বেও এই সমাধানটা আমাদের সমাজে বা আমাদের পৃথিবীতে হচ্ছে না। ওকে। লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অর্থাৎ তার আত্মার মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। শিক্ষা মানুষকে সেই কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। ছোট জিনিস বলতে এখানে সম্পদকে বোঝানো হচ্ছে, এবং বড় জিনিস বলতে এই যে আমাদের যে আত্মিক মৃত্যু ঘটে বা আমাদের যে অনুভূতির জগতে ফতুর হয়ে পড়ি, এই ব্যাপারটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। লেফাফা দুরস্তি মানে হচ্ছে বাইরের ঠাঁট বজায় রেখে চলা যায়। আমি বাইরে একটা জিনিস দেখাইতেছি কিন্তু ভিতরে হচ্ছে অন্য জিনিস। এই যে বলা হইলো না যে যারা হচ্ছে এটা রিয়েলাইজ করে না যে লোভের জন্য তারা তাদের আত্মিক মৃত্যু ঘটছে এবং লোভের জন্য তাদের অনুভূতির জগতে ফতুর হয়ে পড়ছে, এই জিনিসটা যারা রিয়েলাইজ করে না, শিক্ষা হচ্ছে তাদের বাইরের ব্যাপার, শিক্ষা তাদের একটা দেখানোর ব্যাপার। তাদের যে সার্টিফিকেট গুলো আছে সেগুলাই আছে তাদের কাছে, তাদের ভিতরে কোনো শিক্ষা নাই। এটাই হচ্ছে লেফাফা দুরস্তি, যে আমি বাইরে একরকম দেখাচ্ছি, খুব ঠাটবাট দেখাচ্ছি, কিন্তু ভিতরে আমার সেই ব্যাপারটা সত্যি না। ঠিক আছে, তো এইটা আমাদের 2 মার্কের প্রশ্নে আসে। তো এটার আনসার আমরা কিভাবে বলবো, যে যাদের শিক্ষা, যাদের অন্তরের ব্যাপার হয়ে উঠতে পারে নাই, সেটা হচ্ছে মানে তাদের ক্ষেত্রে শিক্ষাটা একটা লেফাফা দুরস্তির মতো, বা শুধুমাত্র বাইরে দেখানোর জন্যই একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেই লেফাফা দুরস্তি আর শিক্ষা হচ্ছে কখনোই এক হতে পারে না, কারণ শিক্ষা হচ্ছে একটা অন্তরের ব্যাপার। ঠিক আছে, শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। এটাও আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, এটা অনেক সময় আমাদের এমসিকিউতে আসে, যে শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, বরং শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবেই আসে, যে জ্ঞান পরিবেশনটা হচ্ছে মূল্যবোধ সৃষ্টির একটা
উপায়, ঠিক আছে, যে জ্ঞান তুমি মূল্যবোধ সৃষ্টি করতে পারবা জ্ঞান পরিবেশনের মাধ্যমে, কিন্তু মূল উদ্দেশ্যটা জ্ঞান পরিবেশন নয়। তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না সেখানে শিক্ষা নেই। শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়, তথাপি অন্য বস্তুর সুব্যবস্থাও প্রয়োজনীয়। সেই একই কথা ঘুরায় ফিরায়। তোমরা কি এই ব্যাপারটা রিয়েলাইজ করতেছো যে একটাই কথা যেখানে ঘুরায় ফিরায় বলা হয়েছে, আবার সেই সেম কথা, সেম প্রোডাক্ট ডিফারেন্ট প্যাকেজিং, ঠিক আছে, যে ভিন্ন শব্দ দিয়ে মূল কথা একই। তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছতে দেরি হয় বলে অন্নবস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন। কি বলছে? প্রাণিত্বের বাঁধন বলতে ওই যে আমাদের যে অন্ন বস্ত্রের প্রয়োজন আছে সেটার কথা বলা হয়েছে। মানুষের মর্মে গিয়ে মানে হচ্ছে মানুষের মনে গিয়ে, মানুষের হৃদয়ে গিয়ে পৌঁছতে দেরি হয়। তাই অন্ন বস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন। পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। পায়ের কাঁটা কি? পায়ের কাঁটা হচ্ছে আমাদের জীবনের অভাব অনটন, এবং যখন আমাদের পায়ের কাঁটা থাকবে তখন আমরা হাঁটার আনন্দ উপভোগ করতে পারবো না। অর্থাৎ ওই তো আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধটা জেগে উঠবে না, জীবনের প্রকৃত আনন্দ বা জীবনের প্রকৃত উদ্দেশ্য আমরা উপলব্ধি করব না। তেমনি অন্নবস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হতে হলে, হামেশা মানে হচ্ছে সবসময়, মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই দুদিক থেকেই কাজ চলা দরকার। একদিকে অন্নবস্ত্রের চিন্তার বেড়ি উন্মোচন, বেড়ি মানে হচ্ছে গিয়ে বেড়া, ঠিক আছে, বেড়া বা ওই যে পার্টিশন আর কি, যে বাধাটা আছে সেই বাধাটা সরাই দেওয়া। অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, উভয়ই প্রয়োজনীয়। নইলে বেড়িমুক্ত হয়েও মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জরাবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু উঠতে পারবে না। এখানেও কিন্তু সেই একটাই কথা ঘুরায় ফিরায় বলা হইলো যে দুই দিক থেকেই কাজটা হওয়া প্রয়োজন, এবং কেন প্রয়োজন, ঠিক আছে। লেখক এই কথাটাই ঘুরায় ফিরায় অনেকবার অনেকভাবে বলছেন। তো গেল আমাদের কি বলে, কি পড়লাম আমরা, এটা প্রবন্ধটা পড়ে ফেললাম। এবার হচ্ছে আমরা আমাদের সৃজনশীলে যাই। ওকে, এবার আমরা আমাদের সৃজনশীল প্রশ্ন দেখি যে সৃজনশীলে কি আসে না আসে। ওকে, মঞ্জু ও সঞ্জু দুই বন্ধু, দুইজনেই স্নাতক পাশ করে আত্মকর্ম সংস্থানের জন্য ফলের বাগান করে। মঞ্জু উৎপাদিত ফল থেকে তার অংশ আগেই আলাদা করে নেয়। মৌসুমের শুরুতে বেশি লাভের আশায় অপরিপক্ক ফলে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বিক্রি করে। অপরদিকে সঞ্জু তা করে না। তাহলে সঞ্জু হচ্ছে খুব ভালো, সে মনে করে ক্রেতারা আমার বাগানের মিষ্টি পরিপক্ক নিরাপদ ফল খেয়ে তৃপ্ত হলেই আমার বাগান করা সার্থক হবে। তাইলে দেখো, এই যে যেটা বললাম না, প্রশ্ন কেমন আসে, যে জীবসত্তা আর মানব সত্তা এই দুইটার মধ্যে মানে মধ্যে কোনটা হবে, এটা আসে কোশ্চেন। একদম শুরুতে বলছি তখন হয়তো সবাই বুঝো নাই, এখন আশা করি সবাই বুঝছে। সৃজনশীল দেখলে জিনিসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। মানে এইটা, এই ক্লাস যারা করছে এবং যারা বুঝছো তাদের কখনোই এক্সামের আগে এটা হবে না যে আমি শিক্ষা ও মনুষ্যত্ব থেকে সৃজনশীল আনসার করব না, এই চ্যাপ্টার আমি সৃজনশীলের জন্য স্কিপ করব, ঠিক আছে। এই ক্লাস যদি তুমি পুরাটা করে বুঝে থাকো তাইলে এটা তোমার কখনোই হবে না। তো চলো আমরা এই জিনিসটার প্রমাণ এখন দেখব। তাইলে এখানে গ নাম্বারটা যদি আমরা দেখি, যে উদ্দীপকের মঞ্জুর কর্মকাণ্ডে শিক্ষা ও মনুষ্যত্বের প্রবন্ধে কোন দিকটি প্রকাশিত হয়েছে। তাইলে মঞ্জু কি করতেছে? মঞ্জু হচ্ছে এখানে লোভী, তাই না। মঞ্জু ট্রাই করতেছে যে সে কিভাবে বেশি অর্থ উপার্জন করতে পারবে মানুষের কথা না ভেবে। তাইলে কোন দিকটা সে বলতো নির্দেশ করতেছে? জীবসত্তা, তাই না, জীবসত্তা। ওকে, উদ্দীপকের সঞ্জু শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের ওপরের তলায় উঠতে সক্ষম হয়েছে কি বলতো? হয়েছে, সক্ষম হয়েছে, সক্ষম হয়েছে, তাই না। কারণ উপরের তলা কি ছিল? উপরের তলা ছিল হচ্ছে মানবিকতা বা মূল্যবোধ সৃষ্টি। সেই মূল্যবোধটা তার মধ্যে আছে, সেই লোভটা তার মধ্যে নাই। তাইলে আমরা বলতে পারি যে হ্যাঁ, সে সক্ষম হয়েছে। ঠিক আছে, এই যে একটা সৃজনশীল আমরা দেখলাম, এখানে আনসার দেওয়া আছে। এবার আমরা আরেকটা সৃজনশীল দেখবো। দেখো,
2024 সালে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে 11টি জেলায় বন্যা হয়ে তারপরে কি হয়েছে, ধনী লোকেরা তাদের সাধ্যমতো টাকা পয়সা সহ ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গতদের মাঝে বিতরণ করে তাদের জীবন রক্ষায় এগিয়ে আসেন। অপরদিকে স্থানীয় অসাধু ব্যবসায়ী দুর্গতদের অসহায়ত্বের সুযোগ নিয়ে দ্বিগুণ দামে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ওষুধপত্র বিক্রি করে বিপুল ধন সম্পত্তির মালিক হয়ে যায়। এগুলো সব কিন্তু বোর্ডের কোয়েশ্চেন। হ্যাঁ, এই যে এটা রাজশাহী বোর্ড 2025 এর আগেরটাও কোনো একটা বোর্ডেরই ছিল। তো এটার গ যদি দেখো, অ্যাগেন ধনী লোকদের মাঝে শিক্ষা ও মনুষ্যত্বের যে দিকটা ফুটে উঠছে, কোন দিক ফুটে উঠছে বলতো? মানব সত্তার দিক বা মানবিকতার দিক ফুটে উঠছে। অসাধু ব্যবসায়ীর মতো মানুষদের মানসিকতার পরিবর্তনে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের শিক্ষা কতটুকু প্রয়োজন, শিক্ষা তাহলে কতটুকু প্রয়োজন, শিক্ষাই এখানে পুরোপুরি প্রয়োজন, তাই না? তাইলে দেখো এখানেও কিন্তু ওই যে জীবসত্তা নাকি মানব সত্তা ওইটা আমাদের সিলেক্ট করা লাগতেছে। হ্যাঁ, এবং এটা তোমরা উদ্দীপক দেখলেই বুঝতে পারবা একদম ইজিলি। ওকে, যে হচ্ছে এরকম লোভী টাইপের, মানুষের কথা চিন্তা করতেছে না, তার ক্ষেত্রে আমরা বলবো যে সে জীব সত্তার ঘরে বেশি মনোযোগী। আর যার অপোজিট তাকে আমরা বলবো যে হ্যাঁ, সে হচ্ছে মানব সত্তার ঘরে উন্নীত হতে পারছে। একদমই সহজ, ঠিক আছে? এবং এখানে সৃজনশীলগুলো সবগুলাই এরকম বাইনারি, যে হয় এটা নয় ওটা। তোমার এক্সট্রা করে কোনো কিছু চিন্তা করার নাই, কোনো কিছু বের করার নাই, কোনো কিছু বুঝতে পারার নাই, একদম সব পানির মতো সহজ সৃজনশীল। মতিন ও সুজা দুই ভাই, দুজনেই শিক্ষিত। মতিন আলুর হিমাগারে ম্যানেজারের দায়িত্ব পালন করতে গিয়ে আলুর ব্যবসা শিখে ফেলে, ব্যবসাকে পুঁজি করে আছে অর্থবিত্তের মালিক। আর সুজা শিক্ষকতা পেশা বেছে নিয়ে জ্ঞানগর্ভ প্রবন্ধ, গল্প, কবিতা লিখে বেশ সুনাম কুড়িয়েছে। একজন চিনেছে লাভ আর প্রয়োজনকে, অপরজন চিনেছে জীবন ও জগৎকে। মানে আনসার দেওয়াই আছে, তোমার উদ্দীপকে আনসার দেওয়া আছে। তাইলে কি দেখো, উদ্দীপকের মতিনের মধ্যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। তাহলে মতিনের মধ্যে কোন দিক ফুটে উঠছে বলতো? মতিনের মধ্যে জীবসত্তার দিক ফুটে উঠছে, অর্থ উপার্জনের দিক ফুটে উঠছে। আর সুজা যেন শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের প্রবন্ধকারের মূল চেতনার ধারক। মূল চেতনা কি ছিল বলতো? মূল চেতনা ছিল এই মানবিকতার ঘরে উন্নীত হওয়া, মানব সত্তার ঘরে উন্নীত হওয়া, মূল্যবোধ সৃষ্টি করা। তাইলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা তো সঠিক। মানে তার মূল চেতনা কি ছিল সেটা তো আমরা বুঝেই আসছি, আমরা প্রবন্ধটা তো একদম ভালো করে ডিটেলসে পড়ছি, তাহলে এটাও আমরা বুঝতে পারতেছি যে কি হবে। আর একটা সৃজনশীল দেখি আমরা, এটাও যশোর বোর্ড 2025 সালের প্রশ্ন। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত সাদিক সাহেবের কাছে সাহায্য চাইতে গেলে তিনি কখনো সেবাগ্রহীতাকে ফিরিয়ে দেন না। লোভ লালসাহীন দায়িত্বশীল অফিসার হিসেবেই তিনি সকলের কাছে পরিচিত। অন্যদিকে একই পদাধিকারী রহমত সাহেব ন্যায় অন্যায় তোয়াক্কা না করে অল্প দিনেই হয়ে ওঠেন গাড়ি বাড়ির মালিক। তাই আয়ের সাথে ব্যয়ের ব্যাপক অসঙ্গতি থাকায় দুর্নীতির দায়ে তাকে চাকরি হারাতে হয়। আচ্ছা, রহমত সাহেবের চরিত্রে কোন দিকটি স্মরণ করিয়ে দেয়, কোন দিকটা স্মরণ করিয়ে দেয় বলতো? রহমত সাহেব কোনটা? রহমত সাহেব হচ্ছে এই প্রবন্ধের জীব সত্তার দিকটা বা অর্থ উপার্জনের দিকটা বা অর্থ চিন্তার নিগড়ে বন্দী থাকার দিকটা স্মরণ করিয়ে দেয়। উদ্দীপকের সাদিক সাহেব শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছেন কি বলো তোমরা? পারছে নাকি? অবশ্যই পারছে, তাই না? অবশ্যই পারছে। এবার বুঝছো এখানে সৃজনশীল গুলা কত সহজ, এক লাইনে বোঝা যায় আনসার কি হবে। ঠিক আছে, তো কখনোই আশা করি তোমাদের এমন হবে না এক্সামের আগে যে আমরা এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আনসার করব না ভাবতেছি, বা এটা আমরা সৃজনশীলের জন্য স্কিপ করতে যাব, এটা যাতে মানে কিছুতেই না হয়। ঠিক আছে, ওকে, এবার আমরা চলে যাই এমসিকিউ তে। ওকে, তো আমরা আমাদের প্রবন্ধটা আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পারছি, এবং আমরা এরপর সৃজনশীলগুলো কিভাবে আনসার করতে হবে, সৃজনশীলগুলো কিরকম হয় এবং আনসার করা খুব ইজি, এটা তো আমরা দেখেই আসলাম। তো এখন হচ্ছে আমরা এমসিকিউ দেখবো, তাইলেই আমাদের এই প্রবন্ধের পড়াশোনা সব শেষ। তোমরা যেটা এত কঠিন 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 বলে মাথা পানি করে ফেলাও, সেটা আশা করি এখন সহজ হয়ে যাবে। ওকে, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে লেখক মানুষের জীবনকে কিসের সাথে তুলনা করেছেন? এটা তো খুবই সহজ, দোতলা ঘরের সাথে তুলনা করেছেন। এরপরে যদি আমরা আসি, শিক্ষা মানুষকে কোথায় পৌঁছায় দেয় বলতো? শিক্ষা মানুষকে মনুষ্যত্ব লোকে পৌঁছায় দেয়, যে মানুষকে সত্যিকারের মানুষ হয়ে উঠতে সাহায্য করে, তাহলে মনুষ্যত্ব লোকে পৌঁছায় দেয়। মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল, বড়লোক হইতাম। মানে কি বলছে? যে এখন যে মানুষ হচ্ছে অনেক বেশি যে অর্থ চিন্তায় ব্যস্ত, সেটা বোঝানো হয়েছে। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের কোন কথাগুলো উদ্দীপকের শেষ বাক্যের প্রতিনিধিত্ব করে? শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের কোন কথাগুলো হচ্ছে এটার সাথে মিলে, কোন কথাগুলো এটার সাথে মিলে বলতো? এটা না অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দিরে, সবাই এখন শুধু
টাকা পয়সা নিয়ে চিন্তিত। শিক্ষার অপ্রয়োজনীয় দিককে শ্রেষ্ঠ দিক কেন বলা হয়েছে? কেন বলা হয়েছে বলতে শিক্ষার্জনের মাধ্যমে জীবসত্তাকে টিকিয়ে রাখা যায় না, এটা তো প্রয়োজনের দিক। শিক্ষালোকের মাধ্যমে মানুষের মনুষ্যত্ব জাগ্রত করা যায়, এটা হওয়ার কথা, তাই না? যে অপ্রয়োজনীয় দিক কি? অপ্রয়োজনীয় দিক তো এটাই যে মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটানো। জৈবিক চাহিদা পূরণ না, এটাও হবে না। জীবনকে উপভোগ্য করে তুলতে অনন্য অবদান রাখে। আচ্ছা, এই দুইটার একটা হইতে পারে, তাই না? এটাও কিন্তু ছিল বইয়ের মধ্যে। চল তো দেখি আমরা এখানে আনসার কি দেওয়া আছে। জীবনকে উপভোগ্য করে তুলতে অনন্য অবদান রাখে। এখন আমরা বইয়ে যদি দেখি, বইয়ে কিন্তু এই অপ্রয়োজনীয় দিকের কথা যখন বলা হয়েছে ওইটার সাথে রেলিভেন্ট লাইন এটাই ছিল। চল আমরা বইয়ে যদি একটু দেখে আসি। এই যে অপ্রয়োজনীয় দিকই তার শ্রেষ্ঠ দিক। সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। তাহলে এখানে কিন্তু জীবনকে উপভোগ করার কথাটা আসতেছে অপ্রয়োজনীয় দিক শ্রেষ্ঠ দিক বলার সাথে। তাইলে অবশ্যই আমাদের আনসার ডি নাম্বার হবে, তাই না? ও সরি, কি হচ্ছে? শিক্ষার কোন দিকটা জীবনকে উপভোগ করতে শেখায়? অবশ্যই এটা তো ডি নাম্বারই হবে, অপ্রয়োজনীয় দিক। অশিক্ষিত দরিদ্র মানুষ সবসময় জীবন চিন্তার নিগড়ে বন্দী থাকে। এখানে জীবন চিন্তা কথাটির সাথে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন কথাটির মিল রয়েছে? মুক্তি চিন্তা না, শিক্ষা চিন্তা না, অর্থ চিন্তা। জীবন চিন্তা বলতে এখানে অর্থ চিন্তা, বা মানুষ সবসময় অর্থ নিয়ে বা টাকা পয়সা নিয়ে চিন্তা করে, এখানে সেটা বলা হয়েছে। অর্থ চিন্তা থেকে মুক্তি পেতে হলে করণীয়, অর্থ চিন্তা থেকে মুক্তি পেতে হলে কি করণীয় বলতো? অন্ন বস্ত্রের সংস্থান রাখা আর অর্থ চিন্তার সমাধান করে। দুইটা তো কাছাকাছি কেন? এটা মানে সি হবে, অন্ন বস্ত্র সংস্থান রাখা, কারণ এটা তো বেশি ইম্পর্টেন্ট, তাই না? এটাই হবে, অন্ন বস্ত্র সংস্থান রাখা। তবে এই কোশ্চেনটা যে করছে ভালো হয় না। দেখো এখানে বলতেছে অর্থ চিন্তা, তাইলে আমাদের তো সরাসরি চোখ ডি নাম্বারেই যাবে যে হ্যাঁ অর্থ চিন্তার সমাধান করা। কিন্তু বেশি ইম্পর্টেন্ট কিন্তু এখানে অন্ন বস্ত্রের সংস্থানটা করা, তাইলে কিন্তু মানে আমাদের যে বেসিক প্রয়োজনটা সেটা ফিল আপ হইতেছে, তাই না? ওফো, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের লেখকের মতে কারাগার কাদের কাছে স্বর্গতুল্য? কাদের কাছে স্বর্গতুল্য বলতো? যারা মুক্তির স্বাদ বঞ্চিত, যারা কখনো মুক্তি পায় নাই বা মুক্তি কেমন হয় সেটা জানে নাই, তাদের কাছে কিন্তু যদি প্রচুর অন্ন বস্ত্র পায় কারাগারের ভিতর, তখন কারাগারকেই তাদের কাছে স্বর্গতুল্য মনে হবে। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে আলো হওয়ার স্বাদবঞ্চিত মানুষ বলতে কাদের বোঝানো হচ্ছে? আলো হওয়ার স্বাদবঞ্চিত মানুষ মানে কি? অশিক্ষিত, অর্থলোভী, অদূরদর্শী, নাকি আত্মিক বিকাশহীন? কি হবে? আত্মিক বিকাশহীন মানে কি? যে যাদের আত্মার বিকাশ ঘটেনি, যারা কখনো প্রকৃত শিক্ষার স্বাদ পায়নি, আলো হওয়ার স্বাদ যারা কখনো পায়নি। শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরে পড়ে রয়েছে। উদ্দীপকে উল্লিখিত বাক্যটির সাথে কোন রচনা সঙ্গতিপূর্ণ? খুবই খুবই সহজ, এখন খুবই খুবই সহজ। যখন এক্সাম দিতে যাবা, যখন এই যে 15টা গদ্য একসাথে আসবে চোখের সামনে, তখন কিন্তু আর খুবই খুবই সহজ লাগবে না, ঠিক আছে? উচ্চশিক্ষিত হলেও ব্যক্তি দুর্নীতির সঙ্গে এখন জড়িয়ে। এখানে উক্ত ব্যক্তি আসলে কি হয়েছে বলতো? সামাজিক শৃঙ্খলার জ্ঞানে অভাব, না এটা হবে না। মনুষ্যত্বের আলোতে বড় অভাব, মনুষ্যত্বহীন শিক্ষায় শিক্ষিত, অর্থ সাধনায় মত্ত মানুষ। তাহলে কোনটা হবে এখানে? সে অর্থ সাধনায় মত্ত। ওকে, শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হবে? 100 বার বলছি, কয়টা উপায়? 2টা উপায়। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের নিচের দিক থেকে ঠেলা বলতে কি বোঝানো হয়েছে? নিচের দিক থেকে ঠেলা বলতে কিন্তু বোঝানো হয়েছে যে আমাদের নিচের ঘর কোনটা ছিল? জীবসত্তার ঘর, মানে কি আমাদের এই যে অন্ন বস্ত্রের প্রয়োজন বা সমাজ ব্যবস্থা, এই ব্যাপারটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তাইলে এখানে কি হবে? সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা। মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায় কেন? মানুষ মনুষ্যত্বের কারণে লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। যাদের মনুষ্যত্ব আছে তারা লোভের ফাঁদে ধরা দিতে ভয় পাবে, তাই না? মূল্যবোধের অবক্ষয় বোঝাতে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন কথাটি প্রযোজ্য? কোন কথাটা প্রযোজ্য বলতো? আত্মিক মৃত্যু, যে যখন কারো মূল্যবোধের অবক্ষয় ঘটে তখন সেটাকে আমরা ইন আদার ওয়ার্ডস বলতে পারি আত্মিক মৃত্যু, যে তার আত্মার মৃত্যু ঘটছে। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। এটা কে বলেছে? এটা বলেছেন মোতাহের হোসেন চৌধুরী।
অ্যাগেন এখন এটা দেখতে খুব ইজি লাগতেছে, কিন্তু এগুলো কিন্তু আমরা মনে না রাখলে এক্সাম হলে কিন্তু পারবো না। মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছতে দেরি হয় কখন? কখন হয় বলতো? যখন প্রাণিত্বের বাঁধন থেকে সে মুক্তি না পায়, তখন কিন্তু এই সেই মনুষ্যত্বের আহ্বান তার অন্তরে গিয়ে পৌঁছায় না, তাই না? মানুষকে উন্নত করে তোলার জন্য কোন চেষ্টা উত্তম? আচ্ছা, কোন চেষ্টা উত্তম? প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তির চেষ্টা, নাকি হচ্ছে কোথায় আছি, আত্মিক মৃত্যুর রোধ, মনুষ্যত্বের জাগরণ, জ্ঞান পরিবেশন করা? আচ্ছা, সবার আগে কোনটা প্রয়োজন বলতো? সবার আগে কিন্তু প্রয়োজন আমাদের প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি পাওয়া। পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। এখানে পায়ের কাঁটার কথাটি বলতে কি বোঝানো হয়েছে? পায়ের কাঁটা বলতে কিন্তু এই যে আমাদের অন্ন বস্ত্রের চিন্তায় যে আমাদের মানে ওইটা নিয়ে আমাদের থাকতে হয়, এর বাইরে আমরা চিন্তা করতে পারি না, সেটাই কিন্তু এখানে পায়ের কাঁটা বলতে বোঝানো হয়েছে। তিমির শব্দের অর্থ কি? তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। ওই যে একটু আগে আমরা দেখছি না, যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে। উচ্চশিক্ষিত তপু ছোট পদে চাকরি করেও টাকা পয়সার প্রতি তার লোভ নেই। উদ্দীপকের তপুর মধ্যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন দিকটি উপস্থিত? কোন দিকটা উপস্থিত তাহলে বলতো? মূল্যবোধ তার মধ্যে উপস্থিত। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের উদ্দেশ্য কি? এটা কিন্তু আমরা পাঠ পরিচিতিতে দেখে আসছিলাম, তাই না? পাঠ পরিচিতিতে কিন্তু এটা ছিল যে শিক্ষার সঙ্গে মূল্যবোধের সম্পর্ক নির্ণয়। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মূল্যবোধ সৃষ্টি। আমরা দেখছি না যে শিক্ষার মূল উদ্দেশ্য মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান পরিবেশন নয়। জ্ঞান পরিবেশন হচ্ছে মূল্যবোধ সৃষ্টির একটা উপায় হিসেবেই আসে। তো বারবার পড়লে এই লাইনগুলো তখন মাথায় থাকবে, ঠিক আছে? আমরা এই জন্য একটু বারবার পড়ে এটা মনে রাখার ট্রাই করব। লেখক মোতাহির হোসেন চৌধুরীর মতে শিক্ষা আমাদের জীবনে যে কাজ করে আমাদেরকে মনুষ্যত্ব লোকে পৌঁছে দেয়। ইয়েস। উদ্দীপকের ব্যাপারটিকে মানবিক করে তোলে। হ্যাঁ, তাও করে। জীবসত্তার ঘরকে সুশৃঙ্খল করে। হ্যাঁ, তাও করে। আরে এটা কি হলো? হ্যাঁ, জীবসত্তার ঘরকে সুশৃঙ্খল করে। তিনটাই করার কথা। তিনটাই করে। মানব সত্তা বলতে লেখক কি বুঝিয়েছেন? মানব সত্তা বলতে লেখক মনুষ্যত্বকে তো বুঝাইছেন। আরে এমন হচ্ছে কেন বারবার? মনুষ্যত্বকে বোঝানো হয়েছে, তারপরে শিক্ষার মাধ্যমকে বোঝানো হয় নাই, মানুষের অস্তিত্ব। তাইলে 1 আর 3 হওয়ার কথা, তাই না? ওকে। যেসব মানুষ অর্থ চিন্তায় নিমগ্ন তারা কিসে সক্ষম নয়? তারা মুক্তি লাভে সক্ষম নয়, মনুষ্যত্ব অর্জনে সক্ষম নয়, জীবনকে উপভোগ করতেও সক্ষম নয়। ওকে। বাবার কষ্টার্জিত টাকায় পড়ালেখা করে রাউফুন আজ প্রকৌশলী। দরিদ্র বাবার কষ্টকে সে মনে রেখেছে, তাই বাবার মতো দরিদ্র অন্য আত্মীয়দেরও সে সহযোগিতা করে চলেছে। উদ্দীপকের শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে রাউফুনের মধ্যে শিক্ষার কোন দিকটি স্পষ্ট হয়ে উঠেছে? কোন দিকটা বলতো? অপ্রয়োজনের দিক, তাই না? শিক্ষার অপ্রয়োজনীয় দিক তার মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। ওকে, নেক্সট। তাহলে উক্ত দিক আমাদের শেখায় মানুষ হতে, ইয়েস, মানবিক হতে, তাও হ্যাঁ, ধনী হতে না। তাহলে আনসার কি হবে? 1 ও 2। ওকে, নেক্সট। জনাব রবিউল একজন ব্যবসায়ী। তিনি অনেক টাকার মালিক হওয়ার পরও তার একমাত্র ছেলেকে ব্যবসায়ের কাজে সম্পৃক্ত করেন। তিনি মনে করেন টাকা পয়সা বৃদ্ধি হওয়ার সাথে সাথে সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে। তোমার পঠিত কোন রচনা? এখন তো এটা অনেক অবভিয়াস যে শিক্ষা মনুষ্যত্বই হবে। আচ্ছা, নির্ধন কামনা করে শত মুদ্রা হয় তার। নির্ধন মানে কি? মানে যার কাছে ধন সম্পদ নাই, সে চায় তার কাছে যাতে অনেক ধন সম্পদ হয়, অনেক মুদ্রা যাতে তার হয়। সহস্র পাইতে আসা 100 তো আছে, যার কাছে 100 আছে সে চায় 1000 পাইতে। পাইলে 1000 ইচ্ছা লক্ষপতি হইবার। 100 লক্ষ পায় 7 লক্ষপতি যিনি তার। তো যার কাছে লাখ আছে সে চায় 100 লক্ষ পাইতে। তাহলে কবিতাংশের ভাব শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের যে দিকটি তুলে ধরে সেটা কি হবে বলতো? অর্থচিন্তার নিগড়ে সবার বন্দি দশা, যে সবাই এই টাকা পয়সা বা অর্থ নিয়েই চিন্তা করছে। উক্ত দিক আমাদেরকে জীবসত্তার ঘরে আবদ্ধ রাখে। হ্যাঁ, মূল্যবোধের জাগরণ ঘটায় না, একদমই ঘটায় না। মুক্তির স্বাদ থেকে বঞ্চিত করে। তাইলে কি হবে? 1 ও 3। হরিপদ সওদাগর অফিসের কনিষ্ঠ কেরানি। সামান্য বেতনে তার সংসার চলে না। অফিসে উপরে উপার্জনের সুযোগ থাকলেও সে তা করে না, বরং অফিস শেষে 2টি টিউশনি করে বাড়তি উপার্জন করে কোন রকমে চলে। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে হরিপদ হলেন
সে কেমন মানুষ বলো তো? সে কিন্তু কোনো লোভ করে না, তাইলে তিনি হচ্ছেন জীবনের সোনা ফলা মানুষ। হরিপদের সংসার নির্বাহের চিন্তাকে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে বলা হয়েছে পথের কাঁটা, এটা পায়ের কাঁটা হওয়ার কথা, ঠিক আছে? তাইলে এটা পায়ের কাঁটা, কারণ তার এই যে পায়ের কাঁটা নিয়ে চিন্তা করতে হচ্ছে, সংসার থেকে চিন্তা করতে হচ্ছে। ওপর থেকে টানা না, ওপর থেকে টানা তো হচ্ছে ওই যে শিক্ষার মাধ্যমে মানুষকে উন্নতি লাভ করতে সহায়তা করা। আচ্ছা, আজান দিচ্ছে, একটু পজ করি। ওকে, তাহলে কি হবে? পায়ের কাঁটা যেটা বললাম এটা হবে ওপর থেকে টানা না, ওপর থেকে টানা হওয়ার কথা না, বিশৃঙ্খল সমাজ ব্যবস্থা হওয়ার কথা না। তাহলে কি হবে? আমাদের আনসার হবে 1, তাই না? ওকে। বুলবুল সাহেব এমএ পাস করে সরকারি চাকরি পেয়েছেন, তার দৃষ্টিতে ন্যায় অন্যায় বড় কথা নয়, অর্থ উপার্জনই মূল লক্ষ্য। বুলবুল সাহেবের চেতনা শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে। আচ্ছা, তিনি হচ্ছে শুধুমাত্র টাকা পয়সা ইনকাম করতে চান, তাই না? তাহলে কি হবে? জীবসত্তা। ওকে, তাহলে আমাদের এমসিকিউ দেখাও শেষ। কিরে, থ্যাংক ইউ স্লাইড নাই আজকে? আচ্ছা, ঠিক আছে, যাই হোক, তো আমাদের শিক্ষা মনুষ্যত্ব এই চ্যাপ্টারটা আমরা চেষ্টা করছি খুবই ভালো করে পড়ে ফেলার, যাতে এটা নিয়ে তোমাদের মানে এখন তোমরা কি এই ক্লাস করেই এক্সামে বসে গেলে সব পারবা? হয়তো তা পারবা না, কিন্তু মানে কিন্তু এটা নিয়ে মানে এটা বুঝতে বা এখানে কিভাবে পড়তে হবে, কিভাবে এটার অ্যাপ্রোচ কিরকম হবে, এমসিকিউ গুলো সলভ কিভাবে করব, সৃজনশীল কিভাবে সলভ করব, এই ধরনের সমস্যাগুলো বা কোনো লাইন বুঝতে পারছি না, কোনো পার্ট বুঝতে পারছি না, এই সমস্যাগুলো আশা করি আর হবে না। এবং এমসিকিউ আরো ভালো করে পারার জন্য অবশ্যই তোমাদের আরো ভালো করে বইটা পড়তে হবে এবং এমসিকিউ আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো আশা করি সবাই সেটা প্রপারলি করবে এবং এক্সামে গিয়ে এই চ্যাপ্টার নিয়ে যাতে কারো কোনো প্যারা খাওয়া না লাগে। তো তোমাদের সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা।